নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে আজকে সিডব্লিউসির বৈঠক থেকে একটা বড় সড়ো প্রেস কনফারেন্স করেন সেখান থেকে বেরিয়ে। এবং সিডব্লিউসির বৈঠকে কি হলো আজকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট উঠে এলো। কি হলো সিডব্লিউসির বৈঠকে? আপনারা জানেন যে সামগ্রিকভাবে কংগ্রেস তাদের পর্যালোচনা করে এবং পর্যালোচনা করে সেই ক্ষেত্রে বিভিন্ন নেতাদের ডাকা হয়। আমরা দেখতে পাই যে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেণুগোপাল বা পবন খেরার মতন বিভিন্ন নেতৃত্বরা সেখানে ছিলেন এবং সারা দেশ থেকে বিভিন্ন মানুষজন এসেছিলেন। এবং সেইখানেই আমরা দেখতে পাই যে প্রেস কনফারেন্স করে সেই সিডব্লিউসির বৈঠক থেকে বেরিয়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে তারা দুজন প্রেসকে উদ্দেশ্য করে বার্তা দেন যে মনরেগা নিয়ে আমরা এই মুহূর্তে কিন্তু সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি। এবং শুধু তাই নয়, মনরেগা পাল্টে যে জি রাম জি বিল আনছে কেন্দ্রীয় সরকার, সেটা কিভাবে মানুষের যে মূল অধিকারটা, মানুষের যে কাজের অধিকারটা, সেটাকে খর্ব করছে, সেটা আমরা এই মুহূর্তে সারা দেশবাসীর কাছে ছড়িয়ে দেব। মাত্র 7 দিন, আর মাত্র 7 দিনের মাথাতেই হয়তো এই মুহূর্তে দেশে একটা বড় সড় বিরোধীদের আন্দোলন শুরু হতে চলেছে। এবং সেই আন্দোলন শুরু হতে চলেছে কংগ্রেসের নেতৃত্বে। সেখানে নেতৃত্ব দেবেন হয়তো কংগ্রেস নেতারা, কিন্তু তার সঙ্গে তারা হয়তো সাথে নেবেন তৃণমূল কংগ্রেসকে, তারা হয়তো সাথে পাবেন সমাজবাদী পার্টিকে। এবং সেই সিদ্ধান্তটাই আজকে সিডব্লিউসির বৈঠকে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সেই সিদ্ধান্তের মাধ্যমে তারা একটা বড়সড় আন্দোলন তৈরি করতে চাইছে। এবং সেটার মাধ্যমে মূলত কংগ্রেস নিজেদের সাংগঠনিক যে একটা শক্তি, সেটা যেমন বৃদ্ধি করতে চাইছে, ঠিক তেমন ভাবেই সাধারণ মানুষের কাছে ফিরে যাওয়া, সাধারণ মানুষের দ্বারা যেভাবে কংগ্রেস তৈরি হয়েছিল সেই সাধারণ মানুষের কাছে আবার ফিরে যাওয়া। এবং যে সমস্ত রাজ্যে কংগ্রেস সরকার এই মুহূর্তে বিরোধীদের জায়গায় চলছে, যেমন হরিয়ানা, যেমন রাজস্থান, এই জায়গাগুলো আবারও কিন্তু ফিরিয়ে আনতে কংগ্রেস মরিয়া। এবং সেই বিরোধিতার জায়গা থেকেও সাংগঠনিকভাবে যদি শক্তিশালী করা যায় মনরেগা অ্যাক্টের মাধ্যমে, এটা যদি একটা পদ্ধতি হয়, এটা যদি একটা কেন্দ্রবিন্দু হয়, চর্চার কেন্দ্রবিন্দু, যে কংগ্রেস কেন প্রাসঙ্গিক, কেন এই মুহূর্তে আবারও কংগ্রেসকে দরকার, কংগ্রেসের সংগঠন কেন দরকার, সেই বিষয়টা যদি মনরেগা অ্যাক্ট সেটার মাধ্যমে হয়, সেই চেষ্টাটা নতুন ভাবে কংগ্রেস করছে। এবং সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, তাদের সবাইকে তারা নতুন ভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের সূত্রে বাঁধতে চাইছে। কংগ্রেসের তরফ থেকে এরকম একটা প্রতিজ্ঞা পাঠ করা হয়েছে রীতিমতন, যা খবর উঠে আসছে যে তারা সম্পূর্ণ মনরেগাটা নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে ঝাঁপাবে। কারণ কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে যে ভোট চোর গদ্দি চোর, কিংবা ভোট চুরি হচ্ছে, কিংবা ভোটে ইরেগুলারিটিস হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো, কিংবা হরিয়ানার যে ভোটার লিস্ট, সেখানে ব্রাজিলিয়ান মহিলার ছবি আছে, ব্রাজিলিয়ান মহিলা 22 বার ভোট দিয়ে গেছে, এই বিষয়গুলো মানুষের কাছে যতই পৌঁছানোর চেষ্টা করুক না কেন কংগ্রেসের পপুলারিটি আদপে এসবের ভিত্তিতে কোনো জায়গায় বৃদ্ধি হচ্ছে না। এবং সংগঠনে মজবুত হতে হবে, এই কথাটাও আজকে সিডব্লিউসির বৈঠকে উঠে আসে যে বিজেপি যেভাবে সংগঠনে মজবুত হচ্ছে, নিজেদেরকে যেভাবে সংগঠন বেসড একটা পার্টি বানাচ্ছে বিজেপি, একদম বুথ লেভেলের সংগঠন, একদম মাইক্রো সংগঠন তৈরি করার ক্ষেত্রে জোর দিতে হবে কংগ্রেসকে। এবং কেন এই বিষয়গুলো উঠে আসছে আপনাদেরকে একটু জানাই, যে বিভিন্ন জায়গায় কংগ্রেস সরকার তো আগে ছিল, তাহলে সেই জায়গা থেকে কংগ্রেস সরকার একবার সরে আসলে সেখান থেকে আর কেন কংগ্রেস রিভাইভ করতে পারছে না? সম্পূর্ণটা কি ইভিএম এর গলত, নাকি কোথাও গিয়ে কংগ্রেসের সংগঠনেরও সমস্যা রয়েছে? এই প্রশ্নটা কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে সিডব্লিউসির বৈঠকেই আজকে উঠেছিল। সিডব্লিউসির বৈঠকে মূলত নিজেদের একটা পর্যালোচনা হয়, নিজেদের সাংগঠনিক জেলা স্তরের পর্যালোচনা, বিভিন্ন রাজ্যের পর্যালোচনা, এগুলো হয়। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে দুটো রাজ্য কিন্তু অত্যন্ত পাখির চোখ করে কংগ্রেস এগোতে চাইছে। এবং সেই দুটো রাজ্য হচ্ছে আসাম একটা, অন্য আরেকটা হচ্ছে কেরালা। কেরালাতে আপনাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে ইউডিএফ তাদের যে জোটটা, কংগ্রেস সমর্থিত যে জোটটা, তারা এলডিএফ কে অর্থাৎ বামেদেরকে হারিয়ে হৈ হৈ করে জিতে গিয়েছে। একদম সামগ্রিক কেরালা জুড়ে মিউনিসিপাল কর্পোরেশনের যত ইলেকশন হয়েছে সমস্ত ক্ষেত্রেই একদম কংগ্রেস জয় জয়কার পেয়েছে। সেই জায়গা থেকে তারা এখন যদি সংগঠনটা মজবুত করতে না পারে, বিধানসভা ভোট বাকি আর কয়েক মাস বাকি, সেই জায়গা থেকে তাদের একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, যেমন যে কেরালার ক্ষেত্রে সংগঠনকে মজবুত করতে হবে, গ্রাউন্ড লেভেলে একদম নামতে হবে, এবং তার সঙ্গে
আসামেও ক্ষেত্রে একই, আসামের ক্ষেত্রে এসআইআর হচ্ছে না, লড়াইটা আরো কঠিন বেশি, তাই জন্য আসামের ক্ষেত্রেও গৌরব গগৈ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন গৌরব গগৈ আসাম জোরহাটের সাংসদ, খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো বক্তব্য রাখেন, খুব বলিষ্ঠ বক্তব্য রাখেন এবং খুব ভালো নেতা হিসেবে উঠে এসেছেন এই মুহূর্তে। আসামের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি একসময় আসামে কংগ্রেস নেতাই ছিলেন, কিন্তু তার পরবর্তীতে গৌরব গগৈ সেই জায়গাটা কিন্তু দখল করতে সমর্থ হয়েছেন এবং সেইখান থেকেই গৌরব গগৈয়ের প্রতি একটা বড় সড়ো কিন্তু দায়িত্ব থাকছে এবং তার সঙ্গে আসাম এবং কেরল এই দুটো জায়গাকে খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে, লড়াই করতে হবে, এইটা একটা সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে। অন্যদিকে আরেকটা সিদ্ধান্ত মানরেগাটা নিয়ে তারা একদম শপথ বাক্য পাঠ করেছে। আমরা মানরেগার যে পুরনো যে অস্তিত্বটা ছিল, মানরেগার যে পুরনো একটা প্রাচুর্য ছিল, সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দেব সারা দেশ জুড়ে। এবং কেন্দ্রীয় সরকারকে চাপ দিলে যে সম্পূর্ণ কোনো কাজই হয় না তেমন তো নয়, তার কারণ এর আগেই আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে তিনখানা কৃষি বিল কেন্দ্রীয় সরকার এনেছিল, সেই কৃষি বিলগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। এবং সেই জায়গা থেকে রিসেন্টলি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি, যে আরাবল্লী পর্বত কেটে একদম সাফ করে মাইন তৈরি করার পর্যন্ত পাট্টা দিয়ে দেওয়া হয়েছিল, একদম পাট্টা বলতে নিলাম করে দেওয়া হয়েছিল 50খানা মাইন কোম্পানিগুলোকে, যে সেখানে খোঁড়া হতে পারে। সেই জায়গাটা থেকেও সরকারকে কিন্তু পিছিয়ে আসতে হয়েছে, যে এখন খনন কার্য বন্ধ থাকবে, সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য। এই দুটো ইনস্ট্যান্সেস তো অন্তত রয়েছে, এছাড়াও বহু ইনস্ট্যান্সেস রয়েছে। সেই জায়গাটা কংগ্রেস এই মুহূর্তে চাপ দিতে চাইছে। কংগ্রেস বলছে যে সারা দেশ জুড়ে আমরা আমাদের যে প্রকল্পটা, মানরেগা প্রকল্প, মহাত্মা গান্ধীর নাম দেওয়া যে প্রকল্পটা, 100 দিনের কাজের যেটা প্রকল্প ছিল, যেটা সম্পূর্ণ ব্যয় বহন করত কেন্দ্রীয় সরকার এবং সাধারণ মানুষের, একদম প্রান্তিক মানুষের, পিছিয়ে পড়া মানুষের, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষের এটা একটা জোর ছিল যে কেন্দ্রীয় সরকার আমাকে দেবে, কেন দেবে না কেন্দ্রীয় সরকার, আমি একজন দেশবাসী, আমাকে 100 দিনের কাজ দিতে হবে, আমি কাজ করে টাকা চাইছি, এটা আমার অধিকার। কিন্তু সেই অধিকারটাকে এই মুহূর্তে ট্রিক করে কেন্দ্রীয় সরকার যেটা করলো নতুন জি অ্যাক্টের মাধ্যমে, সেটা হচ্ছে যেখানে কাজের দরকার থাকবে সেখানে মানুষ কাজ পাবে এবং সেটা 100 দিনের জায়গায় 125 দিন পাবে, সেটা নতুন অ্যাক্টে এসছে। কিন্তু আরেকটা ট্রিক কি করলো, কেন্দ্রীয় সরকার তার সম্পূর্ণ ব্যবহার করবে না, তার সঙ্গে যে রাজ্যের কাজটা, সেই রাজ্য সরকারকেও 40% টাকা দিতে হবে এবং কেন্দ্রীয় সরকার 60% টাকা দেবে। এবার সেই ক্ষেত্রে কি হবে বলুন তো, আসল জায়গাটা সেই ক্ষেত্রে হবে হচ্ছে রাজ্য সরকার টাকা দিতে পারছে না এবং কেন্দ্রীয় সরকার তাই জন্য বাদবাকি 60% টাকা দেবে না। এই সামগ্রিক বিষয়টাই হয়ে দাঁড়াবে এবং মাঝখানে একদম রাজ্য এবং কেন্দ্রের যে কুমিরডাঙ্গা খেলা, সেটার মধ্যে পড়ে যাবে সাধারণ মানুষ। এই বিষয়টা পরবর্তীতে হতে চলেছে, সেইখানটা পিন পয়েন্ট একদম নজর দিতে চলেছে কংগ্রেস এবং কংগ্রেস সাধারণ মানুষকে, গ্রামের প্রান্তিক মানুষ, শহরের প্রান্তিক মানুষ এবং আউটস্কার্টের যারা প্রান্তিক মানুষ, তাদেরকে বোঝানোর এবার চেষ্টা করবে। আজকে সিডব্লিউসির মিটিং এ তারা যেটা ঠিক করেছে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানরেগা অ্যাক্ট সরে গিয়ে এই যে পূজ্য বাপু জি বিল এলো, সেটা আসল জায়গাটা কোনটা, কেন আমরা এটার বিরোধিতা করছি, শুধুমাত্র মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার জন্য, তা তো নয়। কিন্তু এই জায়গা থেকেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে, সংসদের অভ্যন্তরে ঠিক যেমন ভাবে সামগ্রিক ইন্ডিয়া অ্যালায়েন্স, সেটা সপা হতে পারে অর্থাৎ সমাজবাদী পার্টি হতে পারে কিংবা তৃণমূল কংগ্রেস হতে পারে, তারা একত্রিত হয়ে কিন্তু সম্পূর্ণ এই জি বিল হঠাৎ যে মোদী সরকার নিয়ে এলো, মানরেগা একটা সরিয়ে নিল, সেটার বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি আমরা দেখতে পেয়েছিলাম যে দিল্লির যে ঠান্ডা এখন পড়েছে, তার মধ্যে সাংসদরা বসে, তৃণমূল কংগ্রেসের সাংসদরা বসে ধর্ণা প্রদর্শন পর্যন্ত করছে, রবীন্দ্রনাথের ছবি নিয়ে, গান্ধীজির ছবি নিয়ে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, দোলা সেন, এরা সবাই বসেছিলেন এবং সেটা একটা অবশ্যই কিন্তু যে কংগ্রেসকে সাপোর্ট করা, একই সাথে তারা একই কণ্ঠস্বরে কংগ্রেসকে সাপোর্ট করেছিলেন এই ক্ষেত্রে। সেই জায়গাটাও কিন্তু আবার ফিরিয়ে আনতে পারে কংগ্রেস এবং কংগ্রেস এই মুহূর্তে চাইছে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে, সেটা তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে হতে পারে, কেরালার ক্ষেত্রে তাদের নিজস্ব যে সংগঠন হতে পারে, তাদের মাধ্যমে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে বিভিন্ন পার্টিগুলো রয়েছে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সমাজবাদী পার্টির সাহায্য নিয়ে হতে পারে, প্রত্যেকটা জায়গাতে
এই মুহূর্তে কংগ্রেস চাইছে যে প্রান্তিক মানুষ, গ্রামের মানুষের কাছে তাদের সংগঠনটা পৌঁছাক, এবং সংগঠন পৌঁছানোর মূল ভিত্তিটা কি, যে দেখুন আপনাদের জন্য আমরা কি করেছিলাম এবং এই সরকার কি করছে, এই প্রশ্নটা তুলে ধরা, এই প্রতিবিম্বটা তুলে ধরা। এইটা আগামী বছরের একদম গোড়া থেকে কংগ্রেস শুরু করবে, এটাই কিন্তু এই মুহূর্তের একটা সংকল্প কংগ্রেস নিয়েছে আজকে সিডব্লিউসির বৈঠকে। এবং যে ডেটটা দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে সেটা 5ই জানুয়ারি 2026 সাল। এবং শুরু থেকেই একদম কংগ্রেস নতুন উদ্যমে শুরু করবে তাদের যাত্রাটা, এবং সাংগঠনিকভাবে অনেকটাই সতর্ক হতে চাইছে, অনেকটাই স্বাবলম্বী হতে চাইছে কংগ্রেস। সেটাই আজকে সিডব্লিউসির বৈঠকে উঠে এসেছে। আপনারা শুনুন মল্লিকার্জুন খার্গের মুখে কিছু কথা, আপনারা তাহলে বুঝতে পারবেন যে মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা হয়তো, কিন্তু তার সঙ্গে চেয়ারপারসন, তিনি সাংগঠনিক প্রধান এই মুহূর্তে। সেই জায়গাটা থেকেও অবশ্যই কিন্তু তাদের একটা নতুন প্ল্যানে কংগ্রেসকে তারা সরাতে চাইছেন। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। जो लोग इस पर निर्भर थे वो सब लोग आज बहुत गुस्से में हैं, और इसका वो गुस्सा जो है इनके ऊपर बहुत भारी पड़ेगा। जैसा कि किसानों के 3 काले कानून थे उसको रद्द करने के लिए जो किसानों ने लड़ाई लड़ी, हमने लड़ाई लड़ी, और जो पार्लियामेंट में राहुल गांधी जी, हम सभी लोग, इवन अपोजिशन पार्टी के लोग भी हमारे साथ आए, लड़े, उसी लिए उनको वापस लेना पड़ा, और किसान भी भारी आंदोलन करे। उसका ये एक नमूना आपके सामने पेश कर रहा हूँ। इसीलिए श्रमिकों की मजदूरी का 100% भुगतान केंद्र सरकार करता था, यानी 90% सेंट्रल गवर्नमेंट देती थी, 10% स्टेट गवर्नमेंट। आज वो 60% सेंट्रल गवर्नमेंट और 40% स्टेट गवर्नमेंट। इसका मतलब है कि स्टेट गवर्नमेंट पे भारी बोझा, आर्थिक बोझा उसके ऊपर पड़ेगा, और आर्थिक बोझा पड़ने के बाद कोई डेवलपमेंट नहीं होगा स्टेट में। और ये एक तरफा निर्णय लिया गया है, ना वो स्टेट गवर्नमेंट को पूछे, ना लोगों को पूछे, ना स्टेक होल्डर से पूछे।